দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। সাথে আছি মাহমুদুর রহমান মান্না। আজকে আমাদের বিষয় সংস্কার নিয়ে শঙ্কা কেন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বিচারপতি এম এ মতিন, সুপ্রিম কোর্ট অ্যাপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, যিনি আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন, এখনও চালাচ্ছেন। বয়স 85-86 মতো হবে, বলার দরকার ছিল কিনা জানি না, তবু বললাম। সুস্থ দেখবেন কথার সবাই। সুশাসনের জন্য নাগরিক সুজনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব এম এ মতিন। এই সময়ের মধ্যে তিনি বেশ কয়েকটা বই লিখেছেন, এখনও লিখে যাচ্ছেন। দুটো বইয়ের কথা আমি উল্লেখ করব। একটা হচ্ছে দ্য আনরিটেন কনস্টিটিউশন অফ বাংলাদেশ, আর একটা হচ্ছে এ টেল অফ টু সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের বিচারপতি ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি যারা আমাদের স্টুডিওতে আসবার জন্যে। আরেকজন অতিথি স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সিয়াটল ইউনিভার্সিটি, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। পরামর্শক হিসেবে কাজ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য, সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব বদিউল আলম মজুমদার। আপনাকে স্বাগত, আপনাদের দুজনকে স্বাগত। শুরু করছি বদিউল ভাই আপনাকে দিয়ে। খুব রিসেন্টলি আপনি একটা কথা বলেছেন, সম্ভবত 6ই এপ্রিল একটা সেমিনারে, 2/3 মেজরিটি একটা অভিশাপ। আবারও যেন এরকম অভিশাপের মধ্যে পড়তে না হয় তার জন্য সতর্ক করতে চেয়েছেন। সংসদে এখন সরকারি দলের 2/3 মেজরিটি আছে। এত বড় একটা অভ্যুত্থান, এত বড় আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে যে সংসদ, সেই সংসদকে নিয়ে আপনি কেন এই অভিশাপের আশঙ্কা করছেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, যতবার 2/3 মেজরিটি কিংবা তার বেশি হয়েছে, তা এগুলোর পরিণতি কিন্তু মঙ্গলকর ছিল না। 73 সালের কথা ধরেন, 75 হলো এবং সেই বিয়োগান্ত ঘটনাগুলো, তারপরে ওই যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হলো না, তারপরে হইলো বোধ হয় 2001-এ, তারপরে বোধ হয় 2001-এ হলো 2/3, মোর দেন 2/3 মেজরিটি, এবং সেটাও কি নির্ঝন যাচ্ছিল, সেটারও কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হয়নি। আমাদের 1/11 থেকে আরম্ভ করে আরও অনেক কিছু ঘটেছে, সেই ওই গ্রেনেড হামলা ইত্যাদি ইত্যাদি। তারপরে 2008 সালে, এবং 2008 সালে তো যে এরপরে ওটা তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল হল না, কারণ একতরফা নির্বাচন হতে হইল। তারপরে 2018 সালে যেটা হলো মধ্যরাতের ভোট, ওটা 2/3 মেজরিটি, এবং 2024 সালে আরেকবার। তারপরে তো আমরা জানি কি হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। তো আমাদের এই প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যে এইরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল, তার পরিণতি কিন্তু মঙ্গলকর ছিল না। কারণ এই 2/3 মেজরিটি পেলে একটা মানে তাদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয় যে মানুষ ম্যান্ডেট দিয়েছে, আমরা যা ইচ্ছে তা করতে পারি, এবং তারা অনেক সময় সুবিবেচনা তারা প্রয়োগ করে না। এবং শুধু তাই নয়, অতি দেখা গিয়েছে সংবিধান মানে না, আইন কানুন মানে না, তারপরে নীতি নৈতিকতার কোনো ধার ধারে না। তো এটা হয়েছে। তো এখন এই সরকার, এবং আপনার কথার আমি পুনরাবৃত্তি করে বলতে চাই, এই সরকার সবে 2 মাসের মতো তাদের বয়স, তারা হানিমুন পিরিয়ডে। কিন্তু এই হানিমুন পিরিয়ডে যে কয়টা সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা এগুলো সমালোচনার জন্য বলছি না, আমরা বলছি তাদেরকে সাবধান করার জন্য। কারণ এইগুলো কোনোটাই আমি মনে করি মঙ্গলকর নয়। যেমন আমি আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে মব সৃষ্টি করে তাকে বিদায় দেওয়া, তারপরে এই যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশাসক নিয়োগ করা, এটা সংবিধানের লঙ্ঘন, এটা তাদের
31 দফার লঙ্ঘন, তাদের নির্বাচন ইশতেহারের লঙ্ঘন, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে সব দলীয় ব্যক্তিদেরকে ভাইস চ্যান্সেলর করা, তারপরে এমনকি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেখানে যেটা দৃষ্টিকটু, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, দৃষ্টিকটু। এই গতকালকে তারা যেটা করেছে স্থানীয় সরকারের জন্য, আমাদের স্থানীয় সরকারে আমাদের এই যে সংসদ সদস্যের জন্য একটা বসার জায়গা করে দিয়েছে, এবং এটাও সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশের লঙ্ঘন, এবং এটা মানে স্থানীয় সরকারের কফিন, শেষ কফিন তারা যুক্ত করবে। একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ওকে। মানে যদিও আমি এই প্রশ্নটা এখন এদিকে দিতে চাচ্ছি, ওইটা পরে আসছি না, কিন্তু আপনি এখন বলে ফেলেছেন, বলেন। মানে সংবিধানে কিংবা আদালতের রায় এরকম আছে যে সংসদ সদস্যরা স্থানীয় সরকার পরিষদের ওইখানে গিয়ে বসবেন বা খবরদারি করবেন, এটাই? ওকে, আমি আপনাকে প্রথমে 65 অনুচ্ছেদ, সংবিধানের 65 অনুচ্ছেদ দিয়ে শুরু করতে চাই। 65 অনুচ্ছেদ, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানবলীর সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। আইন প্রণয়ন, এবং এটা হইল এই যে লেজিসলেটিভ কাজ, আর হইলো স্থানীয় সরকারটা হইলো এক্সিকিউটিভ। ওকে, তো আইন প্রণয়নের ব্যক্তিরা ওখানে বসতেছে, ওটা একটা। আরেকটা হলো 59 অনুচ্ছেদে, 59 অনুচ্ছেদে বলা আছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশে স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে। একাংশ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটে, প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটে নির্বাচিত স্থানীয় সরকার থাকবে। জেলাতে জেলা পরিষদ, উপজেলাতে উপজেলা পরিষদ, ইউনিয়নে এবং ওই যে মিউনিসিপ্যালিটি এবং এই ইয়ে তো কী বলে আমাদের সিটি কর্পোরেশন একই নির্বাচিত প্রতিনিধিরা পরিচালনা করবে, সুস্পষ্ট। তারপরে এই তো এই সংবিধানের লঙ্ঘন, মানে এটা থেকে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2001 সালের নির্বাচনের পরে ওই 2/3 মেজরিটি সরকার একটা ওই যে ইয়ে জারি করেছে, কি বলে, প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন জারি করে আপনার মনে থাকতে পারে জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল, অর্থাৎ জেলা মন্ত্রীরা উন্নয়ন করবো, সব দেখভাল করবেন। তখন আনোয়ার হোসেন মঞ্জু, আমাদের সকলেরই অতি পরিচিত, উনি একটা মামলা ঠুকে দিয়েছেন, বলেছেন যে আমি এই জেলামন্ত্রী হওয়ার ফলে আমি আমার ভান্ডারিয়া উপজেলায় উন্নয়ন কাজে আমি কোনো ভূমিকা রাখতে পারছি না। এবং এটা হাইকোর্টে, এই যে মামলাটাতে হাইকোর্ট রায় দিয়েছে যে ওই প্রজ্ঞাপনটাকে তারা অসাংবিধানিক ঘোষণা করেছে। ঘোষণা করে তারা যেটা করেছে যে মন্ত্রী, এমপি, হুইপ এদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক, আদালতের রায়। তো এই সংবিধান লঙ্ঘন, আদালতের রায় লঙ্ঘন, তারপরে এবং তাদের ওই যে নির্বাচন ইশতেহারের ওইসবের কথা বাদে দিলাম, এগুলো একবারে সুস্পষ্ট লঙ্ঘন। আর আরেকটা হলো এটা কিন্তু তারা করতে পারে না, তারা ওখানে নিয়ে ওই যে তাদেরকে স্থানীয় সরকারের দায়িত্ব দিতে পারে না। এটা একবারে আরও মানে নগ্ন হবে, বসতে দেওয়া মানে দায়িত্ব ওটা হচ্ছে। কিন্তু যেটা বলে ওই যে কালারেবল লেজিসলেশন বলে, অর্থাৎ আমি যেটা সরাসরি করতে পারি না, আমি একটু ঘুরে করি, ওই যে, তো এটা সরাসরি ওখানে বসাইতে পারে না, কিন্তু ওখানে একটা অফিস দিয়ে বসায়, এবং আর এরপরে উপজেলা নির্বাচন হবে কি না আমি নিশ্চিত নই। এবং এরপরে এই আমাদের এমপি সাহেবরাই উপজেলা পরিষদ পরিচালনা করবেন, এবং এটা এবং স্থানীয় সরকারটা আমাদের শঙ্কা করছেন, আমার আশঙ্কা, এবং এটা সুস্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশের লঙ্ঘন, এবং এটার পরিণতি চরম অমঙ্গলকর। কারণ আমাদের সংবিধানের সুস্পষ্ট স্থানীয় সরকার হবে একটা প্যারালাল সরকার, জি, এবং এটা মানে বিকাশ হতে দেয় নাই আর হবেও না। এই ব্যাপারে অন্যান্য ব্যাপারে আপনার কাছে আরও শুনবো। বিচারপতি এম এ মতিন, আপনি গতকাল প্রেস ক্লাবে একটা গোলটেবিল বৈঠকে, সম্ভবত সুজনের বৈঠক ছিল, সেখানে বলেছেন
সংস্কার ব্যর্থ করে দেওয়ার চক্রান্ত জাতি মানবে না। এরকম কোনো চক্রান্তের সম্ভাবনা দেখছেন? চক্রান্ত? হ্যাঁ, আমি দেখছি না, সমস্ত জাতি দেখছে যে ব্যর্থ হওয়ার সকল কি ছক পরিপূর্ণভাবে বিস্তার করেছে। কিভাবে? যে আপনার যে আইনমন্ত্রী, উনি ছিলেন অ্যাটর্নি জেনারেল, আর আইনমন্ত্রী তো ছিলেনই একজন। ওনাদেরই অ্যাডভাইসে এই সংস্কারগুলো হয়েছে, লিখিত ফর্মে হয়েছে। এর মধ্যে ওনারা কিছু উল্টোপাল্টা করছেন, এটা অন্য কথা আমরা বলতে যাচ্ছি না। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে অলরেডি, লোকে বলছে। এবং আমরা ওই সাবজেক্ট না আজকে, ওইটা আলাদা আমরা একদিন করবো হয়তো, কীভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে অলরেডি। কিন্তু চক্রান্তটা হলো যে দি ম্যান হু ওয়াজ দি অ্যাডভাইজার ফর অন লিগ্যাল ম্যাটার্স, যে কী করে করা যায়, লিগালি করা যায়, ইট ইজ অ্যাটর্নি জেনারেল। এবং এটা অ্যাকসেপ্ট করে ল মিনিস্টার। তারপরে এটা ফর্ম দিয়ে বিভিন্ন ইয়ের মধ্যে সেটিউড হয় বা অধ্যাদেশ হয়, যেইভাবে এই ওদের বেসিসটা ওদের উপদেশ। তো ওদের উপদেশ দেওয়ার পরে এটা লেখা হয়েছে। এবং ওরা যখন ইলেক্টেড হয়ে আসলো, এসে বলল যে না, এটা তো একটা ফ্রড হয়ে গেছে, ফ্রড অন দি কনস্টিটিউশন। এটাই যে প্রত্যাদেশ না, বাস্তবায়ন আদেশ, গণভোট বাস্তবায়ন আদেশটা হচ্ছে ফ্রড আপন দি কনস্টিটিউশন। সুতরাং এই যে লোক বলতে পারে, এর চেয়ে আর একটা কনস্পিরেসির আর বেশি কত কি, এটা কি হচ্ছে আপনার এই যে শেক্সপিয়ার, মৌলানা শেক্সপিয়ারকে মনে করতে হয় এখানে, যে মানুষের কন্ডাক্ট তো সে তার চেয়ে ভালো কেউ চিনতে পারে নাই, বা কোনো সাহিত্যে তার চেয়ে আর ভালো বয়ান আমরা পাচ্ছি না। তো এটা একটা বয়ান আমি দিই, আপনি যদি পারমিশন দেন, শেক্সপিয়ার থেকে। শেক্সপিয়ারের একটা নাটক আছে, এটার নামটা হচ্ছে কিং জন। কিং জন, আচ্ছা। তো কিং জনের সেখানে একটা ক্যারেক্টার আছে, তার ক্যারেক্টারের নাম হচ্ছে বাস্টার্ড। তো বাস্টার্ডের হচ্ছে তার কেসটা হচ্ছে, সে ওই কিং জনের এখানে গেছে তার কেস নেওয়া, যে তার ভাই তার সম্পত্তিটা তাকে দিচ্ছে না, অস্বীকার করছে, তুই আমার ভাই না। তো রাজা বলে, কেন তো দিতে চাচ্ছে না কেন? সে আমাকে অস্বীকার করে, আমি ভাই না। তাইলে এটা তো ফয়সালা আমি করতে পারবো না, ভাই কিনা তো এটা বেস্ট এভিডেন্স হচ্ছে তোর মাকে নিয়ে আয়। তো মাকে নিয়ে গেল। তো মাকে নিয়ে গেল, সে বলল, ওই যে বাস্টার্ড, তার নাম ফিলিপ আসলে, বাস্টার্ড সে বলছে আই এম বাস্টার্ড। রাজা বলছে যখন রায় দিয়ে দিছে, তো আমি বাস্টার্ড। ফিলিপ সামথিং, অনেকদিন আগের পড়া তো, ওটা এখন মনে হলো। তো সে বললো যে ইয়ে মহারাজ, আপনি আমার মাকে জিজ্ঞেস করার আগে আমি একটা বিষয়টা একটু প্রাইভেটলি জিজ্ঞেস করে ফেলি, তাই না? একটা বিষয়টা তো খুবই এম্বারাসিং। তো সে আসলো, মা আনলো, মাকে জিজ্ঞেস করলো যে মা, তো আমার ভাই তো আমাকে বলছে আমি তার ভাই না, তো তুমি নাকি, রাজা বলছে তুমি নাকি বেস্ট এভিডেন্স, তো তোমার কী মনে হয়, এটা কি আমার বাপের ছেলে না আমি? তো মা বলছেন, ঠিকই বলছে যে তুই আমার ছেলে না, তোর জন্ম হয়েছে যে আমাদের বিছানাটা ফরাসি রাজা এসে, তার বাপ তো মন্ত্রী ছিল, তো তার বাপ ছিল না এই সময়, ওই হি পজেস দি বেড অফ ইয়োর ফাদার, এবং ফসলটা হচ্ছে তুমি। সুতরাং এটা বলছে, ঠিকই বলছে, তুমি ইয়ে নাম, তুমি পাবা না, তার সম্পত্তি আসলে বাপ হিসেবে পাবা না। রাজা ঠিকই বলছে। কিং জনই তো, আচ্ছা, ঠিকই বলছে। রাজারা আসলে জ্ঞানী হয়, ঠিকই বলছে, তুমি আসলে তোমার বাপের ছিলেন না, তুমি পাবা না। তো সে গিয়ে আর মাকে আর নিলই না রাজার সামনে, বললো যে আমি মেনে নিছি, আমি পাবো না, আমার ভাই যেটা বলছে, আই এম নট হিজ ব্রাদার। আমার মা বলছেন ঠিক আছে, মা যেটা বললো না, আমি মেনে নিছি, এটা বিচারের বিষয় না, আমার পরিবারের বিষয়, আমি মেনে নিছি, আই এম বাস্টার্ড। কিন্তু আমার একটা গৌরব আছে, আই এম যাচ্ছে তাই বাস্টার্ড নয়, আমি হচ্ছে একটা ফরাসি রাজার বাস্টার্ড। তো সেই বাস্টার্ড, ওই রাজার ফরাসি যুদ্ধ হবে, যুদ্ধে যুদ্ধ হচ্ছে, আর প্রায় জিতে যাবে। ওই সময় রাজি তারা ডিপ্লোম্যাটিক দিতে পাঠাইছে তার কাছে, যে আমরা অমুক দ্বীপ দিয়ে যাব, আর এত টন সোনা দেবো, অত টন এই দেবো, এত মণিমুক্তা দেবো, আর তোমরা ফিরে যাও, আর যুদ্ধ গাইও না এদিকে। সে বলছে তো এর চেয়ে ভালো আর কী পাবো, তাই না? ফ্রান্স নিয়ে কী করবো, তো তার চেয়ে বেশি দিচ্ছে। তো এদের নিয়ে বসলো, তো জেনারেল আবার সে
আর্মির, সেই যুদ্ধ করছে। তো বললো যে তোমরা দেখো আর যুদ্ধ করে কী করে, তার চেয়ে বেশি দিচ্ছে তো আমরা মেনে নিই, আর যুদ্ধ করবো না। তো ওই যে সে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। তারপরে সে একটা বক্তৃতা দিচ্ছে, যে ভার্সন তার মুখ দিয়ে যে শেক্সপিয়ার বলাচ্ছে, এটা শেক্সপিয়ার বলাচ্ছে যে তার এটা এখন আমি পাইলাম, এটার মধ্যে আছে, ওয়েল হোয়াইল আই এম এ বেগার আই উইল রেইল অ্যান্ড সে দেয়ার ইজ নো সিন বাট বেগারি, দেয়ার ইজ নো সিন বাট টু বি রিচ। রিচ হতে হলে আমার যে কোনো অপরাধ আমি করতে পারি, কোনো বিষয় না। দেয়ার ইজ নো সিন বাট টু বি রিচ। তারপরে বলছে, এন্ড বিং রিচ মাই ভার্চু শ্যাল বি টু সে দ্যাট দেয়ার ইজ নো ভাইস লাইক বেগারি। এই যে এটা ফ্রড করলো, তো ফ্রড করে ওইখানে বুঝাইলো যে ওইগুলি লেখো, মন্ত্রীকে বললো, দিয়া বন্ধ হোক বালক সংস্কারের জন্য কিছু কাগজ তো তৈরি করলো। যে ইলেক্টেড হয়ে আসলো, এ বললো যে এইগুলি তো সব বাজে, এর চেয়ে খারাপ কাজ হয় না, এই ফ্রড বন্দী কনস্টিটিউশন করছে এইগুলি। অথচ উনি অ্যাডভাইস দিয়েছেন, উনি করছেন, ওনার ছাড়া এগুলো এনারা যারা আছেন অ্যাডভাইজার, এরা তো যাবে না বাইরে, এটা প্রাইভেট। গভর্নমেন্টের মানুষ দুজন, একজন হচ্ছে অ্যাটর্নি জেনারেল আর একজন হচ্ছে ল মিনিস্টার, তারাই হবে। কীভাবে হবে? এরা তো সব আইনের না, এটা লোক নেই, তার যারা আছে আইনের লোক দুজন, এরা এসে বললো যে না এটা হবে না। এখন বলছে যে না এগুলি মানি না। আচ্ছা, ওরা গণভোট হবে কি না হবে এটা বলছে, এরাও তারা দিছে। সুতরাং এটা বলছে তারা মানুষকে দুঃখা দিচ্ছে আর কি, যে আমরা এগুলি করবো না। আরেকটা প্রমাণ হলো যে এরা বলছে যে এই যে গণভোট নাকি বাস্তবায়ন অর্ডার, এটা লই না। ওই যে আপনি বললেন যেটা, এটা তো লই না। এই সংস্কারগুলি সব বাজে কথা। ল আমরা বানাবো, যেটা সেনেট ল হবে। এবং আমাদের আরেকজন পণ্ডিত, আপনার স্বাধীন মালিক, বলছে যে পার্লামেন্টের না মানাইলে তো ল হয় না। ল অনলি পার্লামেন্ট যেগুলো বানাবে, এগুলো যেহেতু রাস্তার লোক বানাইছে, ইউনুস্তা আপনাকে একজন নিয়ে আসছে, আর কিছু লোকজন 4-5 জন বসাইছে এখানে, মানে যেগুলো আইন হয়। পার্লামেন্ট কোথায়? পার্লামেন্ট কিন্তু নাই, ল হবে কী করে? ল ক্যান বি মেড অনলি বাই দি পার্লামেন্ট, এটা তার ধারণা। তো এইরকম কথা যারা বলছে, এটা হচ্ছে প্রমাণ যে এরা অলরেডি দে হ্যাভ কাম টু এক্সিকিউট সাম প্ল্যান, যে এটাকে ফ্রাস্ট্রেট করে। ইলেকশনের যেটা আমরা অর্জন করলাম, এই যে 70% মানুষ যে ভোট দিয়ে বললো এই সংস্কারগুলি আমরা করতে চাই, এই পুরো জিনিসটাকে ব্যর্থ করার জন্য তারা এটা লাগছে, এটা সংগ্রামে লাগছে। এটা গেম, ইট ইজ এ গেম টু ফ্রাস্ট্রেট দি রেজাল্ট অফ দি গণভোট। এই জন্য আমি বলছি যেটা এটা সংস্কারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, এবং এটা যদি সফল হয় তাহলে জাতির ভবিষ্যৎ খুব অন্ধকার। গতকাল আপনাদের যে সেমিনার হয়েছে, ওইখানে ব্যারিস্টার সারা হোসেন এসেছিলেন। আচ্ছা, উনি যে বক্তৃতা করেছেন, উনি তারপরে একই রকম কথা বলেছেন যে সংস্কার কমিশনের কোনো গণতান্ত্রিক চরিত্রই নেই, এটা গণতান্ত্রিক হতেই পারে না। আচ্ছা, তো ওই যে বললো যে আইনই না, তো একটু আইনের কথাটা বলি। আইনটা একই কথাই তো হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল প্রায় একই কথা। তো উনি হয়তো ওদের ব্রিফ নিয়ে আসছে বলছে, তবে তার ভালো কথা হচ্ছে উনি দুটোই বলছে যে ওদের ব্রিফ হোল্ড করে আপনারা রেখেছেন প্রেসিডেন্ট সেক্রেটারি। আচ্ছা, তাহলে ভালো, কিন্তু দুটো জিনিস এডমিট করছেন। সে বলছে যে দুইটা যে আইনটা বাতিল করলো, খুবই মূল্যবান আইনের আমাদের প্রয়োজন ছিল, বাতিল করাটা ভালো হয় নাই। অন দ্যাট পয়েন্ট শি ইজ কারেক্ট। যে আদার পয়েন্টটা আমি বললাম না, আমার খুব আদরের বোনের মতো। আচ্ছা, সুতরাং ওইটা আমি আর বললাম না। আমি বলি আইনটা কি? আমরা যে বলি আইনটা একটা দল বলছে যে ল ইজ দি কমান্ড অফ দি সভরেন। আপনি যদি শেখ হাসিনাকে সভরেন বানান, সে যা বলবে দ্যাট ইজ দি ল। আর সারা পৃথিবী যে আইনটার সংজ্ঞা মানে, সেটা হচ্ছে ল হচ্ছে এমন কিছু আইনি ব্যবস্থা, রুলস অ্যান্ড প্র্যাকটিসেস, যেগুলা কে বানাইছে আমরা জানি না, কিন্তু এগুলো রিকগনাইজড বাই দি সভরেন। মানুষ হতে পারে, রাজা হতে পারে, কোন আর্মির লোক হতে পারে। হি হ্যাজ রিকগনাইজড ইট টু বি ল, রিকগনাইজড বাই দি সভরেন। এটা হচ্ছে আইন। এবং এটা এটাকে ফিনিশিং টাচ দিয়েছেন রস্কো ফাউন্ড বলে একজন লিগ্যাল ফিলসফার। উনি বলছেন যে ল হচ্ছে ওই যেগুলো বললো যে ইট ইজ মেড বাই আননোন অথরিটি, আমরা জানি না, কিন্তু ইট ইজ রিকগনাইজড এজ এ ল। তো এই তো আইনের ধারণাটা হচ্ছে, একটা ঘটনা ঘটলো আপনার 6th সেঞ্চুরিতে
আপনার থিবিস বলে একটা রাষ্ট্র আছে গ্রিসে, সেই গ্রিসে রাজার নাম হচ্ছে ক্রিয়ন। তা আপনি জানেন যে ঘটনাটা যে এদিপাসের শালক হচ্ছে ক্রিয়ন। জি। তো সেই শালক রাজা হয়েছে, রাজা হওয়ার পরে ডিভাইড অ্যান্ড রুল, দুটো বাইকে এদিপাসের দুই বাইকে, একটাকে রাখছে তার জেনারেল, আর একটা বাইকে বাধ্য করছে আর দেশ ছাড়িয়ে চলে যাইতে। সে কিন্তু ওই দেশে গিয়া আর্মি জোগাড় করছে যে মামাকে সরাইতে হবে না, তো উপায় নাই, এই যুদ্ধ করবে। সেই যুদ্ধে সে এখানে যুদ্ধ করছে আর এটা যুদ্ধ করছে। এই যে যেটাকে যুদ্ধ করলো তার সাথে রাজার পক্ষে এ আগে মারা গেল। এর মারা যাওয়ার পরে বিরাট একটা তার ফিউনারেল দিল দুমনাম করে। এর পরে পরে ওই বাইটা মারা গেল। তার স্কিম দুটোই মরুক, দুইভাবেই মারুক। ওইটা মারা গেল যখন, তখন সে ফরমান জারি করলো, আইন, এটা আইনের ইতিহাস। সে বলল যে আমি ফরমান দিলাম যে এখন তো এই যে লাশ এটা পড়ে থাকবে, কুকুর বিড়াল খাবে, পশু পাখি খাবে, কিন্তু কোনো মানুষ তাকে দাফন করবে না, সৎকার করবে না। এই তো আইনটা হলো, এটা রাজা যা বলবে তাই আইন। সে তো এই যখন রাজদরবারে গেল, ওখানে বললে সবাই মানল, তাই মানতে হবে। কিন্তু ওই যে আপনার ইদিপাসের একটা মেয়ে জীবিত ছিল, তার নাম হচ্ছে অ্যান্টিগন। সে বলল যে না, আমি এটা তো মানি না, আমার আইন বলছে, আমার যে শ্রেষ্ঠ আইন, হাইয়ার ল, আমাকে কিন্তু বিরতিতে যেতে হবে, ওই যাবো হায়ার ল দ্বারা আমি বাধ্য, আই এম অবলাইজড বাই দ্য হায়ার ল অ্যান্ড আই এম গোয়িং টু গিভ এ ডিসেন্ট বারিয়াল। বারিয়াল দিল। এরপরে আপনার এই যে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন করলা না, বলে আমার হায়ার লতে আমি বাধ্য মানছি, তোমার লতে যদি কোনো শাস্তি তাকে দিয়ে দাও। এরপরে 100 বছর পরে যখন লিগ্যাল ফিলসফি লিখলেন, বইটা লিখলেন কিনা প্লেটো, ওনাকে বলা হল আপনি এইগুলি জানলেন কী করে হায়ার ল আছে, লোয়ার হায়ার লো আর লোয়ার লো কি। যে হায়ার লোটা আসলো একজন ড্রামাটিস্টের কাছ থেকে। তার লেখা হচ্ছে, বইটার নাম হচ্ছে আপনার, ড্রামাটিস্টের নাম হচ্ছে সোফোক্লিস, যিনি জনক হচ্ছেন ড্রামার সারা পৃথিবীর। তো সেও শিখাইলো যে হায়ার ল কি আর ডোমেস্টিক ল কি। আর যদি কনফ্লিক্ট হয় তাহলে ডোমেস্টিক লটাকে ইগনোর করে মানুষের উচিত হায়ার লটাকে মানা। তো এটা আপনার প্লেটো পরে গিয়ে এটাকে শেপ দিলেন, বললেন যে আমি শিখছি, কিন্তু আমার উস্তাদ সোফোক্লিস, ওনাকে তাকে 100 বছর আগে উনি বলে গেছে যে দেয়ার আর হায়ার লজ, দোজ আর ইউনিভার্সাল, সব জায়গায় সমান, এবং দিজ আর বাইন্ডিং লজ ফর এভরিবডি। আমরা 48-এ যখন ইউনিভার্সাল ল বললাম, হিউম্যান রাইটস, এই আইনগুলি কেউ পার্লামেন্ট বানায় নাই। ওই আইনগুলি যেগুলো মেড, ইট ইজ নট মেড বাট ফাউন্ড। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। আমার ওই যে শুধু আমরাই বলছি না, আমাদের বাংলাদেশের অভ্যন্তরে আমরা বলছি না যে এই যে আমাদের সংস্কার প্রক্রিয়াটা, ওই যে বন্ডুল মেবি খুব শক্ত শব্দ, যে সংস্কার প্রক্রিয়াটা এগোচ্ছে না, ওই সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। যে গতকালকে আমি আমাদের ওই প্রোগ্রামে আমি নিউ ইয়র্ক টাইমস থেকে একটা কোট করেছিলাম। নিউ ইয়র্ক টাইমসে এই যে জেনজি, যে বিভিন্ন দেশে যে রিভলিউশন হয়েছে এবং তারা কোন দেশে এটা সফল হয়েছে, কোন দেশে হয় নাই। ওই যে সফল হয়েছে অবভিয়াসলি এ পর্যন্ত নেপালে, আর আমাদের দেশে তারা তাদের ভাষ্য হইল যে আমাদের এই যেই একটা বড় আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানের, সেটা হলো সংস্কার, এই সংস্কারটা বাধাগ্রস্ত হয়েছে। ওটা হলো নিউ ইয়র্ক টাইমসের। আর আজকে আমি এখনই আসার আগে দেখলাম যে আল জাজিরা একটা বড় আর্টিকেল, একই কথা, যে আমাদের সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের নয়, বিদেশিরা বলছে, এবং তাদের তো কোনো স্বার্থ নেই। আর আরেকটা হলো যে আমাদের সারা হোসেন, আমাদের অতি ঘনিষ্ঠ এবং অতি প্রিয় সারা হোসেন, যে বলছে যে এই যে ঐক্যবদ্ধ কমিশন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। ওকে, এখন গণতন্ত্র, গ্রিসের গণতন্ত্র হয়েছে তো প্রত্যক্ষ গণতন্ত্র। ওইটাতে আপনি ব্যাখ্যাতে যাওয়ার আগে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করে নিই। আচ্ছা, ঠিক আছে, হয়তো বলবার জন্য সুবিধা হবে। মানে এই যে গণভোট অধ্যাদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, কিংবা ধরেন সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারটা, এগুলো সব অকার্যকর হয়ে গেল। তো দায় দেখেন আপনাদের? আচ্ছা, আমি জানি না, উনি আইনজ্ঞ, উনি হয়তো এটার আমার মতামত আমি দেব। তো আমি যেটা বলতেছিলাম, সারা হোসেন বলছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। গণতান্ত্রিক প্রক্রিয়া গ্রিসে হয়েছে সরাসরি গণতন্ত্র, সব মানুষ একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর এখন আধুনিক যুগে হলো ওই ইনডাইরেক্ট গণতন্ত্র, এবং ইনডাইরেক্ট গণতন্ত্র যে রাজনৈতিক দলের মাধ্যমে হতে পারে, এটার বহু উদাহরণ আছে। যে আমাদের দেশে উদাহরণ হয়েছে, আপনার মনে আছে 90, যে কয়টা দল, কয়েকটা বাম দল,
তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তো এর অংশ ছিল না। তারা কতগুলো সিদ্ধান্ত নিয়েছে। একটা সিদ্ধান্ত হইল ওই যে বিচারপতি শাহাবুদ্দিনকে ফিরে আনা। তো ওটা কি গণতান্ত্রিক ছিল? তো গণতন্ত্র হলো রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো যারা জনগণকে প্রতিনিধিত্ব করে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং এটা তো সংবিধানও ছিল না, কিন্তু পরে বৈধতা দিয়েছে উনি অনেকে। তো ওটা তো এটা উদাহরণ যে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে কতগুলো সিদ্ধান্ত নিতে পারে এবং ওটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং এটা কিন্তু ওই ৩-৪টি রূপরেখা কিন্তু লিখিত ছিল না। আর এখানে যেটা হয়েছে যে সরকার 11টা সংস্কার কমিশন গঠন করেছে, এই যে প্রথম 6টাকে নিয়ে এই ব্যাপক কনসালটেশনের ভিত্তিতে এই 6টা কমিশনের যে রিপোর্টগুলো, ব্যাপক কনসালটেশন, ওই যে হাজার হাজার, শত শত, কোনো শত শত, কোনো হাজার হাজার লোকের সাথে আলাপ করেছে। আমরা করেছি, সার্ভে করেছি 46,000 লোক। এদের মতামতের ভিত্তিতে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি। এগুলো মানুষের আকুতি, মানুষের মতামত। এবং এরপরে এই 30টার মতো রাজনৈতিক দল দিনের পর দিন 8 মাস বসে এগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। তো এটা তো একটা পরোক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আধুনিক। তো আমাদের ওই যে আছে, আমাদের প্রেসিডেন্ট আছে 90-এর। তো ওটা যদি গণতান্ত্রিক হয়, এটা তো আরও বৃহত্তর গণতান্ত্রিক। এটা 30টা হয়েছে কি, ধরেন আপনারা সেমিনার করলেন, সেখানে আপনাদের একজন গেস্ট ডেকেছেন, তিনি সেটা বলেছেন, আপনারা কেউ কিন্তু পরে এটা রিফিউট করা বা এটার কোনো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা না, করেন? বলেছি, আমি এই কথা বলেছি, কিন্তু এই কথা বলেছি ওই যে মিডিয়াতে আসে নাই আর কি, এই কথা আমি বলেছি। আর আপনি যেটা বলছেন যে এই যে আমাদের জুলাই জাতীয় সনদ 2025, যে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, ওকে, তো এটা রাষ্ট্রপতি দিয়েছে। এখন এটা তো সংবিধান থেকে আসে নাই। ওই যে আমার 90-এর ওটা যেমন আসে নাই, ওই 90-এর ওটা হলো জনগণের আকাঙ্ক্ষা। এটাও জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে গৃহীত হয়েছে। ওই যে আমরা ইভেন ডক্ট্রিন অফ নেসেসিটিও বলতে পারি, যে মানুষের আকাঙ্ক্ষা এই যে পরিবর্তনের জন্য, তো জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ইনফ্যাক্ট জনগণের আকাঙ্ক্ষা যদি না হইতো তাহলে তো এখনও শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী থাকতো, আমাদের এই যে এই নির্বাচন হইতো না। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে তো এই সংস্কারগুলোকে বাস্তবায়নের জন্য ওই আদেশটা জারি করা হয়েছে এবং এই আদেশটা আবার জনগণ অনুমোদন করেছে এই গণভোটের মাধ্যমে। তো এটা তো যে জনগণ যখন বলে সভরেন পাওয়ার, সভরেন জনগণ, তখন সেটাই তো সর্বোচ্চ আইন। আর ওই যে গণভোট অধ্যাদেশটা, ওটা হলো ওই আদেশটাকে বাস্তবায়নের জন্য ওই অধ্যাদেশটা করেছে। অধ্যাদেশটার কাজ শেষ হয়ে গিয়েছে। অধ্যাদেশটা বাতিল করলেও কিছু আসা যায় না। ওই যে একটা ডক্ট্রিন আছে, ডক্ট্রিন অফ ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড, যেটা হয়ে গিয়েছে ওটা ওই যে যাই হোক এটা ভ্যালিড, এবং তো ওটা গুরুত্বপূর্ণ। কিন্তু এই গণভোট আদেশটা বৈধ, এবং তাই গণভোট আদেশ যদি বৈধ আইন হয় জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, তাহলে গণভোট আদেশ অনুযায়ী যেই নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত হয়েছে তারা দুটো টুপি পরবে, হেড পরবে। একটা হলো 5 বছরের জন্য সংসদ সদস্য, 180 কর্মদিবসের জন্য তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবে। তো এগুলো তো জনগণের রায়, জনগণের প্রণীত আইন, জনগণের ওই মতামতের ভিত্তিতে এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। কিন্তু তার আগে আমি একটু যারা বিবে ভর্তির কাছে যাই। এই যে আমি বললাম এবং উনিও জবাব দিলেন, তারপরে সাথে আমি উপরে কথা বলছিলাম, এই সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ বাস্তবায়ন, এই অর্ডারগুলো কি অকার্যকর হয়ে গেল যেহেতু সময় মতো প্রেস করা হলো না? তাই তো আমার কথা। আদেশটা কি অকার্যকর হয়ে গেল কিনা? বললাম যে এগুলো যে করা হলো, তার মানে কি এই পুরো বিষয়টা অকার্যকর হয়ে গেল, যেগুলো প্রেস করা হলো না, করবার কথা ছিল 30 দিনের মধ্যে? না, তারা তো বলছে এই যে হতে হবে, অকার্যকর হতে হবে, কারণ এটা আইন না, কারণ কনস্টিটিউশনের বাইরে খেলাফ হয়েছে এটা, সুতরাং এগুলো কেন মানবে তারা? মানে আপনারা উনি বলছেন অধ্যাদেশগুলোর কথা, আর আপনি বলছেন আইনের কথা। না, অধ্যাদেশও তো বলছে যেগুলো, যেহেতু অধ্যাদেশ বানানোর অধিকার নাই তাদের, এটা তো বলছে অধিকার বানাতে পারে না।
না, অধ্যাদেশ তো করতে পারে প্রেসিডেন্ট, হ্যাঁ এবং 30 দিনের মধ্যে এটা অনুমোদন আচ্ছা, আমি করতে এটা হবে, বলি কিন্তু আমি। আদেশ তারা- করতে পারে না। তারা বলছে এটার কোনো লিগ্যাল বেসিস নাই, সুতরাং এগুলি আমরা মানবো না। আদেশের কথা বলছে। কনস্টিটিউশনে নাই এটা, এই জন্য ওতেও নাই কনস্টিটিউশনে, এগুলি মানবো না। তো কথাটা হচ্ছে ওই যে আমি বললাম যে যেটা আইন যেগুলো হায়ার ল, এই হায়ার ল হচ্ছে আমাদের কনস্টিটিউশন। হায়ার ল হচ্ছে ওটা জনগণের আকাঙ্ক্ষা ছিল। তো ওটাকে আমরা এই যে 5 তারিখে কী করলাম, ওইটাকে অকেজো করে দিলাম। কীভাবে? যে প্রাইম মিনিস্টারকে আমরা ছাড়াইতে বাধ্য করলাম যে তুমি আর দেশে থাকতে পারবে না। তাহলে আমাদের প্রাইম মিনিস্টার ছাড়া আমাদের এটাকে অকেজো হয়ে গেলো এইভাবে যে আমরা রাখতে পারতেন তাকে, হ্যাঁ প্রাইম মিনিস্টারকে রাখতে পারতেন? না না রাখার কথা বলছেন না, না, তাকে জনগণ যেতে বাধ্য করলো, বিতাড়িত হইল। হ্যাঁ বিতাড়িত করলো, dislodged her and she was compelled to take a flight to India for her safety. জি, তো সেইটা হল যখন করলো, আর কনস্টিটিউশন হলো দি ভেরি কনস্টিটিউশন বিকেম ইনঅ্যাক্টিভ, ইনঅপারেটিভ। কনস্টিটিউশন থেকে আর আপনি কাজ করতে পারবেন না। কীভাবে পারবেন না? যে কনস্টিটিউশন তো আপনি আইন তো এরপরে তারা কী করলো, পার্লামেন্ট ভাঙিয়ে দিল। এরপরে পজিশনটা কী হলো, পার্লামেন্টও নাই, প্রাইম মিনিস্টারও নাই। তাইলে আপনি এই যে একটা অর্ডিন্যান্সও করতে পারবেন না। কী জন্যে? যে আমাদের কনস্টিটিউশনে আছে 48-এ যে আপনার প্রেসিডেন্ট কী করতে পারবে, একমাত্র প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট আর চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিছুই করতে পারেন না উইদাউট দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার তো পালিয়ে গেল, নাই। তো আপনি তো কোনো ক্রম অর্ডিন্যান্স করতে পারবেন 93-তে, অধ্যাদেশ নাম দেন আর যাই দেন, কিছুই করতে পারবেন না। সুতরাং যেগুলি করলো এরা প্রত্যেকটাই হচ্ছে আনঅথরাইজড, বিকজ ইট ইজ ইন ভায়োলেশন অফ 48(3). কারণ দেওয়ার এই বিষয় নিয়ে আমার আরও কিছু কথা আছে, কিন্তু সেদিকে পরে যে তার আগে আরেকটা প্রশ্ন আমি আপনাকে করে রাখি, বা পারলে এখনই জবাব দিতে পারেন। মানে এটা ওই আগের প্রশ্নের সাথে জড়িত। আপনি বললেন না যে সংস্কার ব্যর্থ করে দেওয়ার একটা চক্রান্ত আছে, স্টোরি বলেন ইত্যাদি। আর একটা বলেছেন বিচার বিভাগ নিয়ে সরকারের সিদ্ধান্ত, বিচার বিভাগ নিয়ে সরকারের সিদ্ধান্ত ফ্যাসিস্টের পথে নিয়ে যাবে। আচ্ছা, ওইটি আসে যাচ্ছে একই প্রশ্ন আপনার। তো কথাটা হচ্ছে যে যেহেতু কনস্টিটিউশনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ইনঅপারেটিভ হয়ে গেল, অকেজো হয়ে গেল, এই সার্কামস্ট্যান্সে পার্লামেন্টও থাকলো না। ওই যে একটা কথা বলছে পার্লামেন্ট ছাড়া যে আইন হলে এগুলো আইন না। এখন আমি কী করবো তাইলে? আমরা এই তখন এইটা ফিলোসফিটা এইরকম হচ্ছে যে এভরি ম্যান ইজ বর্ন উইথ সার্টেন ইনএলিজিবল রাইটস। এই রাইটসের কিছু অংশ দিয়ে সে সরকার গঠন করে। সেই সরকার যদি অপ্রেসিভ হয়ে যায়, যখনই হয়ে গেল, তখন জনগণের ডিউটি হয় তাকে ডিসক্লোজ করা, এবং সেই ইন এক্সারসাইজ অফ দ্যাট রাইট তারা হাসিনাকে পাঠাই দিল। তারপরে তাদের কী হলো, হাসিনাকে মান্য করা আর তাদের ডিউটি থাকলো না জনগণের। এই যে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছিল হাসিনাকে, প্রতিটি পাওয়ার তাদের জনগণের উপরে আবার ডিভলভ করলো, চলে আসলো। সে মালিক আবার নিজের মালিকানায় নিয়ে আসলো তার পাওয়ারটা। সেই মালিকানার বদৌলতে তারা বলল যে আমরা এখন একটা সরকার করলাম, এটার নাম দিলাম ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্ট বলে কোনো বস্তু আপনার কিন্তু কনস্টিটিউশনে নেই। সে বললো যে এই গভর্নমেন্ট যা করবে সবই আমরা অনুমোদন করবো। তো এবারে বিভিন্ন 90 কতজন 100 কতটা না কতজন অর্ডিনেন্স করলো, অর্ডিনেন্স করুক আর যাই হোক, উইদাউট দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার। তো প্রাইম মিনিস্টার বললো তো অ্যাডভাইস তো আছে, ইয়ে কে নাম, চিফ অ্যাডভাইজার তো অ্যাডভাইস দিবে, চিফ অ্যাডভাইজার ইজ নট দি প্রাইম মিনিস্টার। এ তো একটা বুঝাও বুঝবে। সুতরাং যেহেতু দেয়ার ওয়াজ নো অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার, দেয়ার ওয়াজ নো ল মেড বাই দি, দেয়ার ওয়াজ নো ক্যাপাসিটি অফ দি প্রেসিডেন্ট অর অথরিটি অফ দি প্রেসিডেন্ট টু মেক এনি ল। সুতরাং যেগুলো আমরা এবার করলাম, এটা ইন দ্যাট সেন্স, কনস্টিটিউশন সেন্সে এটা আইন না। উনি আদেশ তো জারি করতে পারেন না? কীভাবে পারেন? উইদাউট দি অ্যাডভাইস অফ দি, দুইটা কাজ পারেন আর কিছুই পারেন না। শাহাবুদ্দিন সাহেব বললেন তো এর খবরে যারা ছাড়া প্রেসিডেন্টের কোনো কাজ নাই। দেশের যে এত বড় ক্রাইসিস, হ্যাঁ, তখন আদেশ জারি করতে পারেন না? জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ক্রাইসিস হইল, কিন্তু দেয়ার মাস্ট বি প্রাইম মিনিস্টার টু অ্যাডভাইস। আর যদি প্রাইম মিনিস্টার না থাকে, আপনার কনস্টিটিউশন ফাংশন করছে না। না, ওই যেটা বললেন বদির ভাই, এটা হলো জনগণের অভিপ্রায় বুঝে তাকে সম্মান করে তিনি আদেশ জারি করছেন। হ্যাঁ, সেই তো এটাই হচ্ছে সেই ল, দি হায়ার ল। এবং এটা হচ্ছে সুপ্রিম ল, সে নিজেকে আইন দেবে, এবং যে আইন দেবে সেটা অ্যাজ গুড অ্যাজ দি কনস্টিটিউশন। আগে দিয়েছিল তো, এখন যা বলবে সেটাই এক পার উইথ দি কনস্টিটিউশন। এটা হায়ার ল হয়ে গেল। অনেকগুলো প্রশ্ন আছে, তাই এত লম্বা শুনতে মানে ভালো লাগছে, কিন্তু এত লম্বা শুনতে আমি একটা বাক্য যুক্ত করতে চাই যে একটা রিভলিউশন যখন হয়, রিভলিউশন কোনটা, যেটা সফল হয়,
অভ্যুত্থান রিভলিউশনে পরিণত হয় যখন এটা সফল হয়। আর অভ্যুত্থান যদি সফল না হয়, ওটা ওই যে ইয়েতে ঝুলে কি বলে ওই যে না, এই তো আমি যেটা অনেক দেরিতে বললাম, মানে পারবো না, একটা সেন্টেন্সে উনি বলে দিলেন। তার আইনের কথাটা হচ্ছে, উনি তো এক্সপার্ট আপনার এই ফিল্ডে, প্র্যাকটিক্যাল, আর আমার তো থিওরিটিক্যাল নলেজ আর কিছু জাজমেন্ট দিছি, তো ওনার মতো আমি ওয়াইজ না। তো কিন্তু আসল কথাটা হচ্ছে, ফিলসফিটা হচ্ছে, রিভলিউশন যখন ব্যর্থ হবে, ইট ইজ এ রেবেলিয়ন, আর যখন এটা সাকসেসফুল হবে, ইট ইজ এ রিভলিউশন। তার ইতিহাসটা কি, তার ভিত্তিটা কি? যেমন আপনার 1688-এর যে ইয়েটা হলো গ্লোরিয়াস রিভলিউশন, আপনি তো পড়ছেন, গ্লোরিয়াস রিভলিউশন ইন ইংল্যান্ড, এটা সাকসেসফুল হলো, এটা হচ্ছে আপনার রিভলিউশন। আর ঠিক এর আগেই যেটা রিভলিউশন হলো, যেটা মনমত রেবেলিয়ন, তার ফাঁসি হয়ে গেল। তাই না? এর আগেরটা রিভলিউশন হতো যদি সে সাকসেসফুল হতো। 1688-এ রাজা পালিয়ে গেল ফ্রান্সে, আর এরা পাবলিকরা কী করলো, ডেনমার্ক থেকে একটা রাজা আনলো, আর ওই আগের রাজার মেয়েকে তার বিয়ে করছিল, তো দুইজনের রানী, এটাকে হচ্ছে আপনার জেমস না কি, চার্লস দি সেকেন্ড মনে হয়, আর হচ্ছে এটাকে বলে আপনার কি রোজেস তার নাম, আচ্ছা, আর ওইটা মেরি আর কি যেন, অর্থাৎ ডেনমার্ক থেকে রাজা আনতে হলো, আর আগের রাজাটা পালিয়ে গেল ফ্রান্সে। সেই অবস্থায় তারা কী করবে? তারা বললো যে এখন থেকে আমরা মেনে নিলাম যে জনগণের যে পার্লামেন্ট, সেখানে যা বলবে এটাই, এছাড়া আমরা কোনো আইনই করবো না। আর অর্থাৎ রাজার যে আগে সভরেন ছিল, অ্যাবসলিউট পাওয়ার, এটাকে একদম জনগণের হাতে নিয়ে আসলো। এই জন্য বললাম গ্লোরিয়াস রিভলিউশন। ওই যে একটা বাক্যে যদি আমি বলি, যখন রিভলিউশন হয়, ওল্ড অর্ডার ইজ গন, আমাদের ওই সংবিধান চলে গিয়েছে, তো ইটস এ রুম ফর এ নিউ অর্ডার। আমরা ওটা সংবিধানটা বাতিল করি নাই, কিন্তু বাতিল হয়ে গিয়েছে। রেভলিউশন বলছেন কেন এটাকে? কারণ এটা সফল হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। সো কনস্টিটিউশন আছে না, ইনেকটিভ। এখন সবকিছু কনস্টিটিউশনের কথা বলেই বলা হচ্ছে। ওই যে এটাই তো ভুল, এটাই তো ভুল। সো মানে আপনি বলতে চাইছেন যে ওরা বিপ্লব অস্বীকার করছে? না, কনস্টিটিউশন রাখা হয়েছে ফর কনভেনিয়েন্স, ওই যে যাতে একটা ইয়ে না পড়ে, ওই যে শূন্যতার সৃষ্টি না হয়, কনস্টিটিউশনটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু ওল্ড অর্ডার ইজ গন, শুধু ঘোষণাটা দেয় নাই যে কনস্টিটিউশন এটা নিচ্ছে এই জন্যে যে জনগণ তাকে সমর্থন দিচ্ছে, এটা নেও, যতটুকু দরকার হয় তুমি নেও। এটাকে আরেকটু বলি আমি, ওইটা যে বিপ্লবের কথাটা যেটা আমাদের 71-এ আপনি চলে যান, 71-এ আমরা একই অবস্থায় পড়েছিলাম, তাই না? আমরা একটা যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ হওয়ার পরে আমরা এটা সরকার গঠন করলাম। তো কোশ্চেন হলো কীভাবে আমরা করবো, আমরা আইন কোথায়? এই আইন তো আমরা বানাইছি, একটা ডিক্লারেশন অফ প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আছে, ওইটাই আমরা কনস্টিটিউশন বললাম। এটা কে বানাই? কোনো পার্লামেন্ট বানায় নেই তো, ওইখানে বসে বসে আপনি বানাইছেন। এটাকে বললাম ফার্স্ট কনস্টিটিউশন। এর আন্ডারে আমরা ওথ দিলাম, এর আন্ডারে আমরা শেখ মুজিবুর রহমানকে প্রেসিডেন্ট বানাইলাম, আর কি যেন নজরুল ইসলামকে আমরা কি মানলাম, আন্ডার হোয়াট ল? ফ্যাক্টাম ভ্যালিডিরা? না, ওটা না, হলো না। ওটা হচ্ছে আন্ডার দি ল মেড বাই দি পিপুল, যেটা এই যে সভরেন পাওয়ার, যেটা সভরেন পাওয়ারের আন্ডারে তারা বানাইলো প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওটাকে ফার্স্ট কনস্টিটিউশন। এখানে তো তার মানে দাঁড়াচ্ছে যে সভরেন পাওয়ার বলতে এক্সপ্লেন করলেন, তাই সভরেন পাওয়ার। পিপলকে জিজ্ঞেস করলে পিপল হয়তো বলতো যে কনস্টিটিউশন। আচ্ছা, ওইটা হচ্ছে ইতিহাসটা হচ্ছে, ওই সময় যখন করলো তখন আমাদের এখানে একটা ওয়াইজ ম্যান ছিলেন, আপনার জার্নালিস্ট, অবজারভার পত্রিকার উনি ইয়ে ছিলেন, সালাম সাহেব, আব্দুল সালাম সাহেব। তো উনি একটা এডিটোরিয়াল লিখলেন যে আমরা ইলেকশন যেগুলি, বা আমরা ইলেকশন বলছি, এইগুলি কোনো বেসিস হবে না আমাদের গাইডেন্সের জন্য। উনি বললেন যে 32-তে ইলেকশন হয়েছিল, হিটলার হয়েছে, আপনার 46-এ ইয়েতে হয়েছে কি নাম, চেকোস্লোভাকিয়াতে ইলেকশন হয়েছে, আবার তারা অ্যাবসলিউট কি নাম ফ্যাসিজম আরম্ভ করছে। সুতরাং ইলেকশন হলেই যে আপনার যে একদম ভালো হবে না, আমরা বসে ঠিক করতে হবে কী কী কাজ, এটাকে রিভলিউশন ধরতে হবে। সালাম সাহেব এডিটোরিয়ালতে লিখলেন যে আমরা যা করলাম এটা রিভোল্ট করছি আমরা। যে প্রেসিডেন্ট জিয়া কী করলেন ওইখানে, ওই যে মেজরকে যে শ্যুট করলেন, আই রিভোল্ট, তুমি, ও বললো যে তুমি ইউ আর আন্ডার অ্যারেস্ট, তো বললো, জিয়া বললেন যে না, আই রিভোল্ট। এই যে আওয়াজটা করলেন, এটাই হচ্ছে রিভলিউশন। উনি যে ফসল সফল না হতো
তাহলে ওনার ফাঁসি হতো। মানে বলাটাকেই রেভলিউশন বলছেন আপনি? হ্যাঁ, আরম্ভ জনগণের অভিপ্রায়, জনগণের এটি আকাঙ্ক্ষা। expression। যদি ব্যর্থ হতো তাহলে? না, শুধু শুনলেন সালাম সাহেব, তাহলে হলো যদি ওই যে ব্যর্থ হতো তাহলে? ফাঁসিতে ঝুলতেন। রেবেলিয়ন। ভাই যেরকম করে বললেন ব্যর্থ হলে তো আপনি রেভলিউশন বলতেন না। না, যাক, আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই, অনেকগুলো কথা আছে। না তো না, সেই ওইটা জন্য। সালাম সাহেব একটা জিনিসটা শেষ করি আমি একটা মিনিট। উনি বললেন, অ্যাডভাইস দিলেন এটা এডিটোরিয়াল লেখে জাতিকে, যে এইখন আমরা কি করব, এইটাকে আমরা রিভলিউশন হিসেবে ধরবো, এটাকেই ভিত্তি করব করে কি জেনারেটিং, কি আমরা বলি না কি যেন মেজর কি কি সুই জেনারিস বলি, এটা বললে সুই জেনারিস না, সুই জেনারিস, আরেকটা হচ্ছে ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, ওটা নিজেই সে আইন করবে। এইটা পাওয়ার হয়ে গেছে আমাদের, এই আইন দিয়ে আমরা এমন নতুন যা কিচ্ছু করি ওটা আমার সোর্স অফ পাওয়ার হচ্ছে ওইটা। আর বললেন একটা কথা বললেন উনি এডিটোরিয়ালে, এটার নাম দিলেন দি সুপ্রিম টেস্ট। আপনার মনে আছে মনে হয়, দি সুপ্রিম টেস্ট। সুপ্রিম টেস্টে উনি বললেন যে সুপ্রিম টেস্টটা কোন দিন হলো? সুপ্রিম টেস্টটা ওনার বিরুদ্ধে যেতে হবে। ওই যে এটা হচ্ছে, বিরতি না, শেষ করতে হবে না? না একটা মিনিট, শেষ হয়ে গেছে? একটা মিনিট, না, এটা শেষ খুব হয়ে ইম্পর্টেন্ট, যাচ্ছে, কমে যাচ্ছে, অনেকগুলো জায়গা বাকি আছে তখন। এটা খুব ইম্পর্টেন্ট এই জন্যে যে সুপ্রিম টেস্টের ওটা নেওয়াতেই উনি পরের দিন ওনাকে ডিসমিস করে দিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট কী করলো, ওনাকে বরদাস্ত করতে পারলো না, এই কথার সমালোচনা সহ্য করতে পারলো না, ওটা তারা কী করলো, সুপ্রিম আপনি টেস্ট। ইতিহাস তো আরো বলতে পারবে, কিন্তু এখন আমাকে বলেন না, এই যে একটা মিনিট, উনি বললেন যে তোমরা কি করো, এডিটোরিয়াল আব্দুল সালাম, দি ভেটারান এডিটর অফ দি বাংলাদেশ অবজারভার, এটা কি বললো, এডিটোরিয়াল ওয়াজ কনস্ট্রাকটিভ ইয়েট বোল্ড অ্যান্ড ক্রিয়েটিভ, এই সমস্ত বললো। আর অ্যাডভাইসটা কী ছিল, যে রিলাইং সোললি আপন দি ইলেকশন রিজাল্টস ওয়াজ ইনসাফিসিয়েন্ট। এই যে কথাটা বললো, বলি এটা হচ্ছে রিলাইং সোললি অন দি, এটা না দিয়ে আমরা একটা গাইডেন্স আমরা নিজে করতে পারবো, যেহেতু আমাদের অথরিটি হয়ে গেছে, এইটা তারা বরদাস্ত করতে পারলো না। কী বললো, যে আমরা এই যুদ্ধ করলাম, এগুলি সোর্স না, সোর্স হচ্ছে মানুষের পাওয়ার, যেটা এখন উনি বলছে আমাদের মজিদুর সাহেব যেটা বললেন, যে পাবলিকের অথরিটি, পাবলিকস জেনারেল উইল অফ দি পিপল, সে উইল অফ দি পিপল না, আর যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ এরাই করছে। আর সালাম সাহেব বললেন যে না, করছে আসল মালিক হচ্ছে জনগণ, জনগণের ইচ্ছাই তারা করছে। আর ওই যে রিভোল্ট বললো, ওইটা থেকেই মানুষ ইন্সপিরেশন পাইয়া যুদ্ধ করছে, এটা যে সোর্স। তারপরে দিন ওনাকে করে দিল। মানে এটা দিয়ে তো ধরেন অনেক বিতর্ক হইতে পারে, কারণ স্বাধীনতা যুদ্ধ তো অনেক কিছুর মধ্যে দিয়ে হয়েছে। আইনের ভিত্তিটা হচ্ছে তারপরে যখনই will of the এটা people সাকসেসফুল তো সবাই হবে, একই করছে। সাকসেসফুল হয়ে গেলে নতুন যে সিস্টেম করবে, সেটা সিস্টেম করার অধিকার মানুষের। এখন এই আপনি সিস্টেমটাই নিজেই বলছেন যে আমাদের সংস্কার ব্যর্থ হয়ে যাচ্ছে, আবার ফ্যাসিবাদ আসবার সুযোগ হচ্ছে, তাহলে এই অভ্যুত্থানটা সাকসেসফুল হয়েছে আপনি কি করে বলতে পারেন? সাকসেসফুল শুনুন, এমএন রায় বলে একজন ছিলেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট কমিউনিস্ট পার্টির, ইন্ডিয়ান এমএন রায় একটা বই লিখছে ইসলামের, আপনার বলছে আপনি ফার্স্ট তাড়াতাড়ি শেষ করবেন, আবার ওনার কথা ফার্স্ট শুনতে তার হবে। আরম্ভই হচ্ছে ইসলামটাকে বলছে এটা রিভলিউশন, কিন্তু বলছেন এটা আনফিনিশড রিভলিউশন। কারণ এটা শেষ হয় নাই, কারণ এখনও আমরা মাইনরিটি, তাই না, অন্যান্য ধর্ম মানুষ বেশি, তো বলছে এটা শেষ হয় না, আরম্ভ হয়েছিল মদিনায়, কিন্তু এটা শেষ হয় নাই। শেষ না হলেই এটা ব্যর্থ হয় না, কারণ হচ্ছে আমরা উই গো বাই দি লিগ্যাল ডেফিনেশন। লিগ্যাল ডেফিনেশন হচ্ছে আমারটাও আনফিনিশড রেভলিউশন। হ্যাঁ, এখন যদি এটা বাস্তবায়ন না করে তাহলে এটা হবে আনফিনিশড রেভলিউশন। না, আনফিনিশড রেভলিউশন। না, আপনি- আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, এখন তো ধরেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য দীর্ঘদিন লড়াই করবার পরে আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলো, কিন্তু গঠন প্রক্রিয়া নিয়ে কোনো ঐকমত্য হয়নি। আবার একটা ক্রাইসিসের মধ্যে পড়ছি আমরা, এটাও আর একটা রিজন হতে পারে এটা ফিনিশ না হওয়ার মতো। মানে এটা আমাদের কিন্তু হাজারটা এখন- প্রশ্ন এই কনস্টিটিউশন হ্যাঁ, ইত্যাদি এখন- নিয়ে আছে। এখন ওই যেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান কিভাবে নির্ধারিত হবে, ওটা নিয়ে তো প্রথম 5 জনের একটা সার্চ কমিটি হবে। স্পিকার, প্রাইম মিনিস্টার, তারপরে লিডার অফ দি অপোজিশন, তার স্পিকার, ডেপুটি স্পিকার এবং থার্ড বৃহত্তর দলের একজন প্রতিনিধি। এই 5 জনের একটা সার্চ কমিটি হবে। এদের মাধ্যমে তারা ওই যে নির্ধারণ করার চেষ্টা করবে। এটা যদি না হয় তাহলে এটা সবাই একমত হয়েছে। ওই যে শেষ পর্যন্ত যদি মানে এটা কি কোনো বিধান হয়েছে? না তো। না, এটা এই ব্যাপারে এই
এই বিষয়টা সবাই ঐক্যমত, সবাই একমত হয়েছে। এই 5 জনে তারা ঠিক মতিউর করবে। ভাই, ওই সংস্কার কমিশনের বৈঠকে আপনি ছিলেন, আমিও ছিলাম। হ্যাঁ, না না, এটা তো শেষ না, এটা হইল আংশিক। ওকে, তারপরে তারা বলেছে শেষ পর্যন্ত সর্বসম্মত যদি না হয় 4-1 ভোটে হইতে পারে, কিন্তু এটা যদি না হয় এবং ওখানে যে কোনো ব্যক্তি, যে কোনো একটা দলই, বড় দলের একটা দলই কিন্তু ওটা ভণ্ডুল করে দিতে পারে, কারণ 2 জন দরকার যে এটা ভণ্ডুল করে দেওয়ার জন্য, ঐক্যমতে পৌঁছার ব্যাপারে, কিংবা 4-1 ওই যে মেজরিটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। তখন প্রস্তাব এসছে যে র্যাঙ্ক চয়েস পদ্ধতিতে আরও 2 জনকে ওই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করা, জুডিশিয়ারির প্রতিনিধি, এবং র্যাঙ্ক চয়েস ভিত্তিতে, একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলার ভিত্তিতে তারা নির্ধারণ করবে। এবং কিছু দল এটাতে আপত্তি করলো, নোট অফ ডিসেন্ট দিল, এবং তাদের কথা হলো এটা যদি না হয় তাহলে ওই যে বিচার বিভাগ, ওই যে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে হয়েছে সেইভাবে হবে। অর্থাৎ বিচার বিভাগের যে ওই যে ত্রয়োদশ সংশোধনী, মানে আমাদের অতীতের ফর্মুলা যেটা তত্ত্বাবধায়ক সরকারের, যে সর্বশেষ প্রধান বিচারপতি কিংবা তার আগের এইরকম, ওটা ফিরে আসবে। এবং তো ওটা যদি ফিরে আসে, এটার সাথে যে এই যে বিচার বিভাগের, এই বিচার বিভাগের এই যে অধ্যাদেশগুলো করলেন না, এটার কিন্তু এর সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের একটা যোগসূত্রতা আছে। যতখানি বলেছেন তারপরে আমি আর এটাকে কন্টিনিউ করছি, কিন্তু একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে আমার কাছে। জুলাই স্বাক্ষরের আগে আমাদের কাছে, মানে রাজনৈতিক দলগুলোকে সনদের একটা ঐক্যমত্য, মানে ইউনাইটেড কমিশন পার্টি ছিল, কপ ড্রাফট, সেটা বই আকারে ছাপানো হয়েছিল। সেই ড্রাফট রাজনৈতিক দল আমাদের কাছে পাঠানো হয়েছিল। 84টা পয়েন্টেই এখন নোট যুক্ত করা হয়েছে পরে। আপনি তো এই কমিশনের বিরুদ্ধে ছিলেন, এটা কিভাবে হলো? এই নোট তো ছিল না, মানে আমরা কিন্তু নোট দেখি নাই, আমরা নোট ছাড়া সই করেছি, অথবা যখন নোট দেখিয়েছেন তখন সময় পাইনি। এই নোটটা যুক্ত করা হয়েছে নোট অফ ডিসেন্টের সাথে। তো নোট অফ ডিসেন্টটা কি? নোট অফ ডিসেন্ট হলো মাইনরিটি ভিউ। যখন একটা সিদ্ধান্ত হয়, এই যে সংসদে যে সকল সিদ্ধান্ত হইলো, 14 জনের সিদ্ধান্ত, আপনারা বলছেন যদি ম্যান্ডেট পায়, না ঠিক আছে, আমি বলতেছি। তো নোট অফ ডিসেন্ট মানে কি? মাইনরিটি ভিউ। কিন্তু সিদ্ধান্ত হয়েছে কীভাবে? ওভারহুইলিং মেজরিটি, অন্তত 2/3 মেজরিটি, এবং বড় দলগুলোর অন্তত অধিকাংশ দল, এরা যখন একমত হয়েছে, এটাকে 84টা বিষয়ে এই ক্রাইটেরিয়া পূরণ করেছে। এবং এরপরে নোট অফ ডিসেন্ট আছে, মানে মাইনরিটি ভিউ, দোজ আর নট দি ডিসিশন। এবং এরপরে আমাদের বড় দল ওটা যুক্ত করেছে শেষ মুহূর্তে, তা না হলে এটা স্বাক্ষরিত হইতো না। তো এটা ধারণা ছিল যে চাপ প্রয়োগ করে করা হয়েছে, তাই তো ব্যাপারটা তাই দাঁড়ানো। হ্যাঁ, এবং আপনারা মেনেও নিয়েছেন। না, মেনে নেওয়ার এই অর্থে যে নোট অফ ডিসেন্ট তো মাইনরিটি ভিউ, সিদ্ধান্ত তো হয়েছে। এই সিদ্ধান্তটার জন্য যে শুধুই রাজনৈতিক দলগুলো দেয় তা না, আপনাদেরও কিছু দায় তাহলে আছে। আমাদের দায়ী করছি না, কিছু দায় তাহলে আছে। না, আমাদের দায়, আমরা তো যেটা আমাদের কাছে ক্লিয়ার, অন্তত 2/3 দল, জি, এবং বড় দলগুলোর অধিকাংশ দল, থ্যাংক ইউ, 3টা দলের মধ্যে 2টো দল যখন একমত হয়েছে, এই 84টা বিষয়ে একমত হয়েছে এই ক্রাইটেরিয়া পূরণ করে। এবং এরপরে নোট অফ ডিসেন্ট মানে এগুলো, হ্যাঁ, তাদের মতামত দিয়েছে, এবং এতে যাই কিছু লেখা হোক, ওটা কিন্তু সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত হইলো ওই 84টা বিষয়ে সিদ্ধান্ত। আমাদের মধ্যে লেখা হয়ে গেল। এই বিতর্কে বের করতে পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে আসবার জন্য। একইভাবে জানাবে মেমতিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার টাইম নেই আর বাইরে। একটা সন্দেশ বলি, ওই যে যখন কোর্টে যায় বিষয়গুলি, আইন হচ্ছে যে হোয়াট দি জাজ সে ইট ইজ দ্য ল, হোয়াট দি পিপুল সে ইট ইজ দি ল, দুইটা তো ল। এবং তখন জাজ সাক্ষী দেখে একটা বই আছে, এটার নাম হচ্ছে ডিকশনারি, ল ডিকশনারি, এবং বেস্ট ডিকশনারি হচ্ছে ব্ল্যাকস ল ডিকশনারি। ওইটা যে ডেফিনেশন দেবে যে রেভলিউশন কাকে বলে, কোর্ট উইল গো বাই দ্যাট ডেফিনেশন। ওই ডেফিনেশন হচ্ছে এনি সাকসেসফুল রেভেলিয়ন ইজ এ রিভলিউশন। তবে জেনারেলি ইট ব্রিংস অ্যাবাউট ফান্ডামেন্টাল চেঞ্জ। যদি সারপ্রাইজ চেঞ্জ না হয় তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। এই যে চক্রান্ত বললাম, চক্রান্ত ইজ টু ফ্রাস্ট্রেট ইট। এটা যাতে না হয়। থ্যাংক ইউ। আমাকে শেষ করতে হবে, ঠিক আছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে 2 জন খুবই বিদগ্ধ মানুষের সাথে খুবই প্রাসঙ্গিক বিষয়গুলি নিয়ে আমরা কথা বললাম। জটিলতার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আমরা শুরু করেছিলাম একটা পরিপূর্ণ রেভলিউশনারি বা বিপ্লবী প্রক্রিয়ায়।
বিজয়ী হয়েছিলাম, কিন্তু সেটাকে বিপ্লব হিসেবে নিয়ে যাবার জন্যে যেটা দরকার ছিল হয়তো সেই পথে যাওয়া যায়নি। আমি আমার কাছে এরকম বিবেচনায় আসে, মাঝপথে থেকে যেরকম করে অন্তর্বর্তী সরকার নিয়ে আসা হলো, তার প্রধান যাকে নিয়ে আসা হলো, উনি বিপ্লবের মানুষই ছিলেন না। আজকে যেরকম করে এই দুজন অতিথি সম্মানিত তারা বলছেন, সেরকম করে নিশ্চয়ই ডক্টর ইউনূস বলেননি। আমরা যখন সংস্কার কমিশনের বৈঠকে থেকেছি, তাছাড়াও তার বক্তব্য আপনার বাইরে থেকে শুনেছেন, এটা হয়নি। কেউ কেউ বিরোধিতা করেছেন, যদি তখনই একটা বিপ্লবী সরকার করা যেত তাহলে এটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়া যেত। আর এটাকে যারা বদিউল আলম মজুমদার ব্যাখ্যা করছেন, না আসলে একটা আনফিনিশড রেভলিউশন হয়েছে, এখনও পর্যন্ত এই রেভলিউশনটা ক্যারি করা যেতে পারে। আমরা সেই লক্ষ্যে থাকবো। আমরা চাই এত যে রক্ত গেল, এত ত্যাগ, ঘাম, জেল খাটা, তিতিক্ষা সব কিছু যাওয়ার পরে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। আপনি বিপ্লব নাম দেবেন বা যে নাম দেবেন সেই বিতর্কের মধ্যে যাচ্ছিও না। এটা হয়তো একজন এক এক রকম করে বলবে, কিন্তু তারপরেও আমাদের সেই জায়গায় পৌঁছাতে হবে যে জন্যে আমরা 56 বছর ধরে লাগাতার সংগ্রাম করছি, বাংলাদেশকে একটা নতুন দেশ হিসেবে গড়বার জন্যে। আজকে এই দুজন যেভাবে সামগ্রিক বিষয়টা তুলে ধরেছেন, আমি মনে করি যারা বোদ্ধা তারা তো বুঝবেনই, যারা অতখানি বোদ্ধা নন তারাও বুঝবেন যে আমাদেরকে এখনও অনেকখানি পথ যেতে হবে। আর সেটা কেবল আবেগের বিষয় নয়, সেটা জ্ঞান চর্চার মধ্যে দিয়ে, বুদ্ধিবৃত্তির চর্চার মধ্যে দিয়ে এবং নিরাবেগ আপসীর একটা লড়াই, যেটা মারামারি কাটাকাটি নয়, যুক্তিতর্কের মধ্যে দিয়ে। সংসদের মধ্যে যেটা আমরা খুব দেখতে পাচ্ছি তা নয়, তবু আমরা আশায় থাকি আগামী দিনগুলোর জন্য। ভালো থাকবেন সবাই। আবার আপনাদের দুজনকে ধন্যবাদ। খোদা হাফেজ।